সবাইকে যদি এক কাতারে দাঁড় করাতে চাই, তাহলে সবাইকে তো এক ধর্মে আনতে পারবো না, সবাইকে তো এক বর্ণে আনতে পারবো না, সবাইকে তো এক চেহারার করতে পারবো না, সবাইকে তো একই রকম শারীরিক গঠন করতে পারবো না, সবাইকে তো একই রকমভাবে একই কাজের প্রতি আগ্রহী করতে পারবো না। কত লোকের কত আগ্রহ, কেউ নাটক পছন্দ করে, কেউ গল্প পছন্দ করে, কেউ কবিতা পছন্দ করে, কেউ মানুষকে সার্ভিস দিতে পছন্দ করে, আমাদের মধ্যে কেউ অন্যের কাছ থেকে সার্ভিস নিতেও পছন্দ করে। এখন কি করব আমরা? এখানে গায়ককে কি করব? যিনি নাচেন তাকে কি করব? যিনি সরকারি চাকরি করেন তাকে কি করব? যিনি পুরোহিত হয়েছেন তাকে কি করব? যিনি আখড়ায় জীবনের পর জীবন কাটিয়ে দিচ্ছেন নিঃসন্তান অবস্থায় তাকে কি করব? যিনি মসজিদের খেদমত করতে গিয়ে 5,000 টাকা বেতনে 20 বছর 30 বছর 40 বছর কাটিয়ে দিচ্ছেন তাকে কি করব? দুনিয়ার কোনো দল সরকারের কারো নাই। এগুলো আপনাদেরকে যারা বলে, আমার ধারণা নিতান্তই একটা বিভ্রান্তি। রাজনীতিটা হইতে হবে আরো বড়, এগুলো না। এই ধর্মের বিভেদ তৈরি করার নাম তো রাজনীতি না। ধর্মের বিভেদ তৈরি করার নাম তো হইল একেবারে ছোট মনের সংকীর্ণ স্বার্থের লোক ছাড়া ধর্মের বিভেদ কেউ করে না। তো ধর্মের বিভেদ করে কি করব? সবাইকে মুসলমান বানাই ফেলবো, মানে কি করব? কি করবো? এটা শুক্লাইন গ্রামে কি হবে? আঙ্গাওড়া গ্রামে সবাই মুসলমান হয়ে যাবে। বাহ, বললাম আর হয়ে গেল। রাতের বেলা স্বপ্ন দেখলাম, সকালবেলা হয়ে গেল। বসে দেখান যে পাঞ্জাবি পরে সেও একসাথে বসে, যে প্রতিবন্ধী সেও এক জায়গায় আসে, যে তৃতীয় লিঙ্গের মানুষ সেও একসাথে আসে, একজন শ্রমিকও একসাথে আসে, একজন কৃষকও একসাথে আসে, একজন শিল্পী একসাথে আসে, একজন গায়ক একসাথে আসে। দেখেন না, দেখতে কত সুন্দর দেখা যায়, সুন্দর দেখা যায় না? তো যদি নেতৃত্বর কথা কেউ বলেন, সত্যিকার অর্থে রাজনীতির কথা যদি কেউ বলে, তাহলে তার তো এই রাস্তা অবলম্বন করা উচিত। এই রাস্তা অবলম্বন না করে ধর্মের বিভেদ করে কি রাজনীতি হবে? আমার বিবেচনায় কোনো রাজনীতিই হবে না। এটা শুধুমাত্র ভোট যখন সামনে আসে, এই ভোটটাকে সামনে নিয়ে কিছু মানুষকে ভোটের অধিকার থেকে খর্ব করে নিজের পকেটে ঢোকানোর জন্য, এটা হলো সবচাইতে বাজে প্রকৃতির রাজনীতি। এই বাজে রাজনীতিতে আপনারা দয়া করে পা দিবেন না, আল্লাহর ওয়াস্তে এদিকে পা দিবেন না। নাগরিক অধিকার, নাগরিক অধিকার, এখানে ধর্ম বর্ণের কিছু নাই। রাস্তাঘাট আপনার, রাস্তাঘাট আমার, সকলের। স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির, হিন্দু কি বেকার, আবার মুসলমান কি বেকার, আবার খ্রিস্টান কি বেকার? তো বেকারই। বেকারের কোনো ধর্ম আছে? যার কোনো কার নাই এর নাম হলো বেকার। যার কোনো কার মানে কি? কার মানে কর্ম। যার কোনো কর্ম নাই তার নাম হলো বেকার। কি মুসলমানদের বেকারত্ব একরকম আর হিন্দুদের বেকারত্ব আরেক রকম? আরে তাহলে এগুলো কি সব কথা? এই সমস্ত পাগলের কথা। আপনি দেখেন তো চাকরি দিয়ে যে হিন্দু তার মাস শেষে বেতন পায় কিনা, যে মুসলমান সে মাস শেষে বেতন পায় কিনা, নাকি পাবে না? সবাই তো পাবে। যার কার থাকবে, যিনি তার স্ত্রীকে শাড়ি কিনে দিতে পারবেন, যিনি তার সন্তানকে স্কুলে পাঠাতে পারবেন, যিনি তার বাবা মাকে বৃদ্ধ বয়সে ঔষধ কিনে দিতে পারবেন, তার জীবন হিন্দু না মুসলিম এই বিভক্তির চাইতে বেকার সমস্যার সমাধানেই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এখানে ঠিক করবেন কে গার্মেন্টসে কাজ করবে, তো গার্মেন্টসে কাজ পাস করেছে, বাস সে তার চাকরি পাবে, শেষ। এখন বাড়ি আঙ্গাওড়া না শুক্লাইন, সামারসন না উজারগাঁও, দৌলতপুর না শশারকান্দা, এগুলো দেখার আমার দরকার কি? এগুলো দেখলেই তো একটা বিভক্তি ছাড়া আর কিছু তৈরি হবে না। তাহলে আমি খালি হিসাব করবো আটগাঁও ইউনিয়নের লোক হলে চাকরি পাবে, কেন বাহারা ইউনিয়নের লোক হলে চাকরি পাবে না? কেন পাবে না? তার মাথার যদি জোর থাকে সে পাবে, তার কলমের জোর থাকলে সে পাবে, তার শিক্ষার জোর থাকলে সে পাবে, তার চিন্তার জোর থাকলে সে পাবে। এখানে ধর্মেরও কোনো বিষয় নাই, বর্ণেরও কোনো বিষয় নাই, দলেরও কোনো বিষয় নাই। সবচাইতে বেশি কষ্ট পাই আমি তখন, আমি দেখেছি একটাকে গতকালকে বিসিএস পুলিশ ভেরিফিকেশন আসছে, তার আত্মীয় স্বজনরা আমার কাছে গেছে, পুলিশ ভেরিফিকেশন আসছে। বিসিএস অফিসার হয়ে যাওয়ার পরে গেজেট পাবলিশ করার আগে একটা পুলিশ ভেরিফিকেশন হয়।
আমার কাছে গেছে, তারা ভয় পাচ্ছে। তারা যেহেতু খবরদার, এই লোকটা কোন ধর্মের, কোন বর্ণের, এটা খুঁজতে যাবেন না। তার যদি কোনো মামলার আসামি না হয়, সে যদি কোনো ক্রিমিনাল না হয়, তাকে আপনি একটা পজিটিভ পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট দেওয়া হলো আপনার দায়িত্ব। একটা লোক বিসিএস পাস করতে কি কষ্ট হয় জানেন? কোথায় কলেজে পড়েছে, কৃষকের সন্তান, বিশ্ববিদ্যালয়ে পাশ করার পরে বহু কষ্টে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পাশ করছে, রিটেন পরীক্ষায় পাশ করছে, ভাইবা পরীক্ষায় পাশ করেছে। এরপরে কার সন্তান, হিন্দু না মুসলিম, কোন দল তার বাপ করে, তার বাপের দাদার চাচা কোন দল করে, তার চাচাতো ভাইয়ের ঘরের ভাতিজা কোন দল করে, এই কারণে কি তাকে চাকরি থেকে আটকানো উচিত? এটা তো সে অর্জন করেছে কষ্ট করে, সে পরিশ্রম করে অর্জন করেছে। ওই আমলেও এগুলার বিরুদ্ধে সাংঘাতিক সংগ্রাম করেছি আমি কোর্টে। একটা মানুষ তার মেধা খরচ করে, কষ্ট করে, পরিশ্রম করে, বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাশ করে, বিসিএস ভাইবা পাশ করেছে, এখন তার পরিবারের লোক কে কোন দল করে, এই কারণে যদি তাকে আপনি বিসিএস থেকে বঞ্চিত করেন, তাহলে দেশে নাগরিক অধিকার বলতে আর কিছুই থাকবে না। এগুলা কখনো না, এগুলো হতে পারে না। স্ট্রেট ফরওয়ার্ড আসছে, আপনি কি দেখবেন? চরিত্র ভালো কি ভালো না, চরিত্র ভালো, আপনি রিপোর্ট দিয়ে দিবেন ওর চরিত্র ভালো, বাস শেষ। আর কি? আবার নেতার পিছে পিছে দৌড়বে কেন? নেতার পিছে পিছে আবার টাকা, আবার রিপোর্ট লেখার আগে কলম দিয়ে কালি বের হয় না টাকা না দিলে। কয় খুব চেষ্টা করতেছি, রিপোর্ট লিখতে পারতেছি না। কেন লিখতে পারতেছি? কয় স্যার খুব চেষ্টা হয়েছে যে, আর টাকা দিলে সাথে সাথে চেষ্টা শেষ হয়ে যায়। আশ্চর্য কারবার। কয় কলম ভাঙে যাইতেছে, তাও হা লিখতে পারতেছি না, টাকা দেওয়ার সাথে সাথে কলম ওপেন হয়ে যায়। এই সমস্ত বিষয় আপনারা মাথায় নেবেন না। আমি দেখছি তো, এই আগে এটা ছিল না, বিগত 3-4 দিন থেকে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বলা হচ্ছে দাড়িপাল্লা হলে নাকি এই দেশে হিন্দুরা দেশে থাকতে পারবে। হায় রে পাগলের দেশ! পাগলেরও তো একটা লেভেল আছে। কিছু পাগল তো জামা কাপড় পরে, আর কিছু পাগল আছে এটাও পরার প্রয়োজন মনে করে না। আমার কাছে মনে হয় এরা হলো দ্বিতীয় ক্যাটাগরির পাগল। এই কথা কেন বলতে হচ্ছে? একটা লোককে যদি গিয়ে আপনি বলেন, ধরেন এই বাবুকে গিয়ে বললেন যে আপনি কিন্তু দেশে থাকতে পারবেন না, ওনার মনের ভিতরে কি প্রতিক্রিয়া হয়? তার মনের ভিতরে কি প্রতিক্রিয়া হচ্ছে? বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার, কষ্ট করে বানাইছি, এত কষ্ট করে সংসার বানাইছি, বাচ্চা আমার, আমারে বলে দেশে থাকতে পারবো না। আপনি এই লোকটাকে দুর্বল করছেন কেন? কেন? আমরা তো এই কথাকে বলছি না কাউকে যে অমুকরে ভোট দিলে সে থাকতে পারবে না, তমুকরে। আপনি তো একটা লোককে দুর্বল করতে চাচ্ছেন। এটা টেকনিকটা কি? আমি, আমার পাশে বসে আছে চেয়ারম্যান বাবু, চেয়ারম্যান বাবুকে গিয়ে যদি বলি আপনি কিন্তু আগামী 3 দিনের ভিতরে যদি সিলেট চলে না যান, তাহলে আপনার কিন্তু এইটা হবে, ওইটা হবে, ওইটা হবে। এর অর্থ কি? আমি কি চেয়ারম্যান বাবুকে মানসিকভাবে দুর্বল করতে চাই? এটাই তো। তো একটা লোকরে মানসিকভাবে দুর্বল কোনো ভদ্রলোক করে? স্বাধীনতা কি জিনিস? স্বাধীনতা মানুষের জীবনের সবচাইতে শক্তিশালী অর্জন। এই স্বাধীনভাবে সে চলবে, খাবে, ফিরবে, যাকে মনে চায় তাকে ভোট দিবে, যাকে মনে চায় তাকে ভোট দিবে না, যাকে মনে চায় গ্রহণ করবে, যাকে মনে চায় গ্রহণ করবে না। আপনি আমি গিয়ে তাকে এই কথা কেন বলছি যে অমুকরে ভোট দিলে আপনি আপনার সবচাইতে সুন্দরতম সৃষ্টি হলো ঘর, বাড়ি, এটা ক্ষতিগ্রস্ত হবে? এই কথা কেন বলছি? যারা এই কথা বলে এদের মনটা, চিন্তাটা, ধরনটা কেমন, এটা আমার মাঝে মাঝে বুঝতে ইচ্ছা করে। এটা কেমন? এটা কি? আমারে তো গলায় ফাঁসি দিলেও এই কথা বলতে পারবো না কোনো লোক। কেউ যদি আমার সারা জীবনে একটা ভোট না দেয়, তাও তো আমি কি একটা লোককে বলতে পারবো না যে আমাকে ভোট না দিলে আপনি কিন্তু এই দেশ থেকে সুনামগঞ্জে চলে যেতেন। আপনারা এটা উদাহরণ হিসেবে দেন, এই শোকলাইন, আঙ্গাওড়া, 4 গ্রামে একটা ভোট আমাকে দেন না, এরপরে দেখেন আমি কাউকে কোনোদিন জিজ্ঞাসা করি কিনা। নো, এটা তার অধিকার। আমাকে পছন্দ হয় নাই, দেয় নাই, বেশ শেষ, কুল্লু খালাস, এর বাড়ি তার কিছু নাই। আমাকে পছন্দ করে নাই, হইতেই তো পারে। আমাকে কি সব লোক পছন্দ করবে? নাও তো করতে পারে। আমিও তো জিন্দিগিতে বহু লোককে পছন্দ করি না, হয় না এরকম? হয়। তা আপনি পছন্দ আমাকে করেন নাই, বাস শেষ, আপনি আমাকে ভোট দেবেন না। কেন ভোট দিলেন না? পরের বার একটা কিছু আপনার অধিকার কিভাবে কেড়ে নিতে হয় এইটার জন্য ফাঁদ পেতে, এই যে বক যেরকম করে মানুষ কল দেয়া, আমি ছোটবেলা দেখলাম কল দেয়া মানুষ বকলা বকলা মারতো, কল আছে না একটা, এই কল পাইতে রাখতো ফান, এরকম বক তো মাছের দিকে তাকায় থাকে,
নিচে যে ফান পাতা আছে এটা তো তার মাথায় নাই। হে তাকায় রয়েছে পুঁটি মাছ কোন সময় যায়, পুঁটি মাছের দিকে হাঁ করে তাকায় রয়েছে, করতে করতে একটা পা সামনে দিয়া পড়ে গেছে কলের মধ্যে, পুঁটি মাছও ধরছে, কলের মধ্যেও লাগছে। এরকম দেখেন না অনেক? তো কেমন কথা, আপনি তো হা হা আহা, একটা মানুষ তো, একটা মানুষকে আপনি কেন ভয় দেখাচ্ছেন? একটা মানুষ তো, এটা হিউম্যান বিং। একটা হিউম্যান বিংকে তো এভাবে ভয় দেখানো যায় না, এটা তো গরু ছাগল না। নো, একটা হিউম্যান বিংকে তো আপনি এভাবে অমর্যাদা করতে পারেন না। আপনি কে বলতেছেন আপনি থাকতে পারবেন না? আচ্ছা বলেন তো দেখি, একটা লোক 40 বছর 50 বছর ধরে তার ঘর বাড়ি কত কিছু সযতনে লালন করে সেই তুলসী গাছ এর নিচে পূজা করতে করতে পার করে দিছে 2 প্রজন্ম, এখন আপনি তারে বলতেছেন আপনি এখানে থাকতে পারবেন না। তার মাথায় প্রথম আসে আমার বাড়ির কি হবে, প্রথম আসে আমার এত সাজানো ঘরের কি হবে, তার মাথায় প্রথম আসে আমার সম্পত্তির কি হবে, তার মাথায় প্রথম আসে, তখন আমাকে গিয়ে অনেকে বিচার দেয়। একজনে গিয়ে ওই দিন বলতেছে, দেখেন আমরা নিরীহ মানুষ, আমরা চুপচাপ থাকতে চাই, আমরা তো এগুলো পছন্দ করি না। আমি গভীরভাবে ভেবে দেখলাম কথাটা খুব সঠিক, সে তো এগুলো পছন্দ করে না, একদম পছন্দ করে না। কেউ গিয়ে তাকে বলবে, থ্রেট দিবে, ডানে বামে বলবে, এই ডানে বামে বলাটাকে এই ধরনের লোক কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারে না। বিগত কয়েকদিনে যে পরিমাণ মানুষ আমার কাছে প্রাইমারি স্কুলের চাকরির রিটেন পরীক্ষা হয়েছে, ভাইবা পরীক্ষার জন্য আসছে, আমি আজকে সবগুলো নিয়ে দেখলাম প্রায় 200-300, ম্যাক্সিমাম 200-300-র ভিতর 250-ই হবে হিন্দু সম্প্রদায়, 50টা বা 51টা পাইছি আমি মুসলমানদের মধ্যে। কারণ কি জানেন? কারণ লেখাপড়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা লেখাপড়ায় অতিরিক্ত মনোযোগী হয়, আর ওইগুলা লেখাপড়ায় কম মনোযোগী। এখন লেখাপড়ায় যেহেতু কম মনোযোগী, পাশ করতে পারে নাই, এখন রিটেনে যদি পাশ না করে জোর করে কোন দলের প্রার্থী এর চাকরি দেওয়া যাবে? আগে তো রিটেনে পাশ তো করতে হবে। আরে বাবা, তুমি রিটেনে পাশ করো নাই, তুমি রিটেনে পাশ করি নাই, রিটেনে পাশ না করলে চাকরি পাবো কোথা থেকে? রিটেনে পাশ না করে জবরদস্তি করে যদি চাকরি পাইতে চাও, আর এখানে হিন্দু মুসলমানের বিভক্তি তৈরি করতে চাও, আমার তো মনে হয় এর চাইতে ব্যাক করলামই ছাড়া আর কিছুই জানা নেই। তো আমি আপনাদেরকে এই প্রশ্নটা কিন্তু খুব সচেতনভাবে তুলেছি, কারণ আমি দেখেছি, এতদিন আমি এই সমস্ত কথা বলি নাই, কারণ আমি সহ্য করতাম, আর আমি দেখেও না দেখার বান করতাম। ঠিক আছে, বলুক, পচা লোকের পচা কথার জবাব আর দেওয়ার দরকার কি, লেট দেম স্পিক, এবং আমি অ্যাভয়েড করে যেতাম। কিন্তু আমি দেখি একটা মানুষের স্বাধীনতার মধ্যে সাংঘাতিক ধরনের আঘাত দেওয়ার একটা টেন্ডেন্সি, একটা মানুষের স্বাধীনতা বোধ, এই স্বাধীনতা বোধকে আপনি হিট করছেন, দুর্বলতম জায়গাটার মধ্যে আঘাত করছেন। কেন? আপনার দুর্বলতম জায়গাটা থেকে আপনি লালন করবেন, এটা তো আঘাত করার জিনিস না। একজন মানুষের দুর্বলতা আছে, কি দুর্বলতা? তার জমি খেতি প্রপার্টি সম্পদের ব্যাপারে তার দুর্বলতা আছে, আপনি তা আঘাত করছেন কেন? যদি সত্যিকার অর্থে রাজনীতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হয়, আর সত্যিকার অর্থে মানুষকে ভয় দেখানোর পরিবর্তে পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করুন, আর তা না করে যা আমরা বলছি, যা বলা হচ্ছে, এগুলি শুনে আমি গতকালকে গিয়েছিলাম সরস্বতী পূজায়, পরশুদিন 5টা 7টা 10-12টা সরস্বতী পূজায় গিয়েছিলাম। এত উচ্ছ্বাস, যুবকদের মধ্যে এত উচ্ছ্বাস, ছাত্রদের মধ্যে এত উচ্ছ্বাস, খাওয়াচ্ছে, বসাচ্ছে, ছবি তুলতেছে, ফেসবুকে দিচ্ছে, আপনি আসছেন, আপনাকে দেখলাম মন থেকে একেবারে ওয়েলকাম করছে, ফ্রম দেয়ার হার্ট। এটার মধ্যে কোনো 2 নম্বরই নাই, এটার মধ্যে কোনো রাগ ঢাক নাই, এটার মধ্যে কোনো ডান বাম নাই, এটা একেবারে ফ্রম দ্য ডিপেস্ট কোর অফ দেয়ার হার্ট, হৃদয়ের গভীর থেকে ওয়েলকাম করা। তো এইটাকে আপনি এখানে এই জায়গাটাকে আপনি ভীত করছেন কেন? এই জায়গাটা তো আপনি ভীতির করবেন না, এই জায়গাটাকে আর উৎসাহিত করুন। এই যে ছেলেরা এই কাজ করছে, আপনার কাজ কি, আমার কাজ কি? সত্যিকার অর্থে রাজনৈতিক নেতৃবৃন্দ যদি আমরা হয়ে থাকি, আমাদের কাজ ইজ টু ইন্সপায়ার দেম, উৎসাহিত করা তাদেরকে। ঠিক আছে রে বাবা, আরো লেখাপড়া করো, গো ফার, আরো যাও, বিশ্ববিদ্যালয়ে যাও, চাকরি পাও, আরো কাজ করো। সেটা না করে আমি এসে কানে কানে বলে দিচ্ছি অমুক করে ভোট দিলে কিন্তু তোমার দশা অমুক হবে, তার উচ্ছ্বাসটা কি হবে? তার যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসে তো আপনি বাধা দিচ্ছেন, তার উচ্ছ্বাসকে তো আপনি ধ্বংস করার জন্য একটা বাজে মন্তব্য করে একটা মানুষের মনের ভিতরে এক ধরনের সন্দেহ, শোভাকাঙ্ক্ষার জন্ম দিচ্ছেন।
আমি মনে করি এগুলার নাম রাজনীতি না, এগুলোর আরেকটা বাজে রাজনীতি আছে। মানুষ যখন মানুষকে বিভক্ত করে আনন্দ পায়, তখন ধরে নেবেন যে বা যারা এই বিভক্তির পথে হাঁটছেন, এই সাম্প্রদায়িকতার পথে হাঁটছেন, কে পক্ষে কে বিপক্ষে এই কথা বলছেন, এইটার মানে বিভক্তি করতে চান না। এইটার মধ্যে আসল কথা হলো বিভক্তি করলে পরে একটা অংশ আপনার দিকে ঝুঁকে যাবে, মনে মনে এই ধারণা পোষণ করেন, এই জন্য বিভক্তি করতে চান। কোথায়? আমরা তো বিভক্ত করতে চাই না, আমরা তো বলি না, বলবো তো না শেষ দিন পর্যন্ত। না, বিভক্ত না হয়ে একতাবদ্ধ থেকে আমাকে যদি আপনারা কেউই সাপোর্ট না করেন, তাও আপনারা একতাবদ্ধ থাকেন, তাতেও আমার কোনো ক্ষতি নাই। আর আপনাকে ভাগ করলাম এক অংশে, গ্রামের উত্তর অংশ আমার সাথে, গ্রামের দক্ষিণ অংশ আরেকজনের সাথে। এই বিভক্তি করে কে থাকতে পারবে দেশে, কে থাকতে পারবে না, কে হিন্দু কে মুসলমান, কে বৌদ্ধ কে খ্রিস্টান, কে ধনী কে গরিব, এই বিভক্তি করে এক অংশকে পকেটে ঢুকিয়ে পুরাতন রাজনীতি করার যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে একটা বড় পরিবর্তন আনা প্রয়োজন। এটা কোনো রাজনীতি না। মনে রাখবেন, আপনারা আমরা শ্রদ্ধা সম্মানের সম্পর্ক থাকবে, একে অন্যের প্রতি ভালোবাসা, মায়া, মহব্বত, কনফিডেন্স, আত্মবিশ্বাসের রাজনীতি হবে। আপনি আমার আস্থা করবেন, আমি অপেক্ষার কাতায় কয়েকটা ভোট জমা পড়ার জন্যই, কয়েকটা ভোটের সন্ধানের জন্যই এই বাজে মানসিকতা মানুষের মধ্যে ঢুকাইতে হয়। আমি এটার যথেষ্ট ব্যাখ্যা দিয়েছি আজকে, এরপরে এগুলো নিয়ে আর কথা বলতে চাইব না। এগুলো নিয়ে কথা বলাটাও আমার জন্য বিব্রতকর, আমার জন্য অসম্মানের। আপনাদের সঙ্গে কে পক্ষে কে বিপক্ষে, কে হিন্দু কে মুসলমান, এই আলোচনা করাটাও তো বেমানান, এই আলোচনা করাটাও অশ্রদ্ধার, অসম্মানের, আত্মতৃপ্তির না, এটা আত্মবিস্মৃতির। এটা আমাদের কোনো প্রয়োজন নাই। আর সেকেন্ড বলছি, আমরা এই রাষ্ট্র পরিচালনার জন্য মেধাবী, যোগ্য, যুক্তিতর্কওয়ালা, জ্ঞান, শারীরিক সামর্থ্য, মানসিক সামর্থ্য ওয়ালা লোক যদি আমরা খুঁজে বাইর করতে না পারি, তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না। একেবারে কথা স্পষ্ট। আপনি তো পার্লামেন্টের মেম্বার বানাবেন, কারে বানাবেন? আপনি পার্লামেন্টের মেম্বার বানাইতে গেলে পার্লামেন্টে যাইতে সম্মানজনক হবে? আমার তো মনে হয় না। আমার সামনে এই ধরনের অপশন যদি আসে, যে কাজ আমার দ্বারা করা সম্ভব না, মানুষ আমার দ্বারা এটা করাইতে চায়, আমি তো মানুষকে সরি বলে মাপ চাইয়ে বলবো, সরি আমার দ্বারা এটা সম্ভব হচ্ছে না, আপনারা আমাকে মাফ করে দিবেন। আপনারা চাইছেন, এর প্রতি আমি সম্মান আছে আমার, কিন্তু আমি এই দায়িত্ব মাথায় নিয়ে হাঁটার ক্ষমতা আমার নাই, আমাকে আপনারা মাফ করে দিবেন। এইটাই তো হওয়া উচিত। আচ্ছা বলেন তো দেখি, একটা সুস্থ মানুষের কথা কি হওয়া উচিত? এটা হওয়া উচিত না? আমি জানি আমি এটা পারবো না। এর নাম কি? আমার বিবেচনায় রাজনীতিকে যারা ব্যবসা হিসেবে নেন, রাজনীতিতে যারা টাকা পয়সা আয়ের মাধ্যম হিসেবে নেন, রাজনীতি ছাড়া যাদের বাড়তি হক, হালালি, আয়, রুটি রোজগার বলতে কিছু থাকে না, এই সমস্ত লোকেরাই নিজস্ব মতলবে জনগণকে ব্যবহার করতে চান। এই মতলব আমি যা ব্যাখ্যা দিলাম, এই মতলবটা আপনারা একা একা রাতের বেলা ঘরে শুয়ে চিন্তা করবেন, আমার লাইনের সাথে আপনার লাইন মিলে কিনা। যদি আমার লাইনের সাথে আপনার লাইন মিলে, তাহলে আপনার কথা আমি বলছি, ভাববেন। আর যদি আমার লাইনের সাথে আপনার লাইন না মিলে, তাও প্রতিবাদ করবেন যে আপনি যা বলেছেন এটা সঠিক না। কিন্তু আমি স্পষ্ট দেখতে পাই, একটা কাজের জন্য একটা নির্বাচন, একটা লোক সিলেক্টেড হবে, তার একটা কাজ আছে, তার একটা দায়িত্ব আছে, তার কিছু সুনির্দিষ্ট ওয়ার্ক আছে, জব আছে। এই জবটা নিয়ে পার্লামেন্টে যাবে, আলোচনা হবে, কথা হবে, বাজেট হবে, বাস্তবায়ন হবে, এটা দেখবেন, জনগণের উপকার হবে। এই তো কাজ। এই কাজটা কি করে হবে? কে করবে? কে এটা আলোচনা করবে? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, কোনো মানুষের সত্যিকার অর্থে বদনাম বলতে আমার ভালো লাগে না, কিন্তু বাস্তব কথাটার ধরনটা, যুক্তিটা তো জানতে হবে। এটা নয়, এটা সঠিক না। রাজনীতি কিন্তু কারো বাবার পকেটের সম্পদ নয়। দিরাই সাল্লাও কোনো ব্যক্তি বিশেষের ব্যক্তিত্বের পিতামহের জমিদারি নয়। দিরাই সাল্লার এই মাটি কোনো ব্যক্তি বিশেষের, কোনো দলের ব্যক্তিগত সম্পদের নাম নয়। এইটা 5 লক্ষ লোকের সম্পদ। এইটাকে নিয়ে যেদিক মনে চায় এই দিক পকেটে ঢুকিয়ে জনগণকে ডাইনি বামে ফেলে
নিজের মতলব হাসিল করার দায়িত্ব কারো ঘাড়ে নাই। যদি করতে হয় মানুষের জন্য করতে হবে, মানুষের জন্য করতে গেলে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, সাধনা করতে হবে। এটাই নিয়ম। জগতের সব জায়গায় সাধনা, জগতের সব জায়গায় পরিশ্রম, জগতের সব ব্যবসাটা করে দেখেন দেখি, একটা ওষুধের দোকান চালাই দেখেন দেখি আমার মজা লাগে। একটা আর কিচ্ছু না, এখানে ওষুধের দোকান চালান এরকম 2-4 জন লোক দেখতে পাইতেছি। একটা ওষুধের দোকান চালান, মাস শেষে কয় টাকা লাভের খাতায় জমা পড়ে দেখেন না। কমিশন টমিশন দিয়া মাথার ঘাম পায়ে পড়ে যায়। এক মেম্বার একই কারবার কেন কয় 4.5 লাখ, বছরে 2 লাখ টাকা পাইছি, এর মধ্যে 33,000 আর 33,000 66,000 টাকা সরকারের অফিসে আগেই কাইটে রেখে দিছে। তো টাকা ছিল 2 লাখ, গেছে গা 66,000, তো থাকে 1,34,000। 4.5 বছরে 1,34,000 টাকার কাজ করছে। কি কাম করছে? কয়েকটা গ্রামের মাঝখান দিয়ে একটা রাস্তা কোনো রকম সিমেন্ট টিমেন্ট কম টম দেওয়া বানিয়ে দিয়ে দিছে। টাকা যে 1,34,000, 1,34,000 কি করবে? অসম্ভব, অবাস্তব। এই দিনাইশাল্লার মাটিতে পরিবর্তনের রেওয়াজ আনতে গেলে শত শত কোটি টাকার বরাদ্দ ছাড়া স্বপ্ন দেখা যাবে, বাস্তবে উন্নয়ন করা সম্ভব হবে না। এগুলো ভাববেন, এগুলো ধর্মের ব্যাপার না, এগুলো হিন্দু মুসলমানের ব্যাপার না, এগুলা ধনী গরিবের ব্যাপার না, এগুলো শিক্ষিত অশিক্ষিতের ব্যাপার না, কে ধুতি পরে কে পাঞ্জাবি করে তার ব্যাপার না, কে তিলক পরে আর কে মাথায় ঘুমটা পরে তার ব্যাপার না, কে বুরখা পরে আর কে সুন্দর শাড়ি পরে হাঁটে তাদেরও ব্যাপার না। এগুলো স্রেফ যোগ্যতার ব্যাপার। আপনি যোগ্য হলে পারবেন, যোগ্য না হলে চিৎকার করবেন আর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করতে চাইবেন। শেষ পর্যন্ত মানুষের কল্যাণে বড় কিছু করতে পারবেন না। বড় কিছু করতে গেলে ঐক্যই হইল সবচাইতে বড় সম্পদ। আমি আপনাদেরকে অনেক কথা শুনালাম আজকে, এটা আমার মনোবেদনাটা, যা আমি ভাবি আমি চাই আপনারা তা সব জেনে যান। আমি মনে মনে লুকায়ে কোনো কিছু ভাবতে চাই না। যা আমার ভাবনায় আছে, যা আমার চিন্তায় আছে, যা আমি রাতে শুয়ে চিন্তা করি, সকালে ঘুম থেকে উঠলে যা আমার মাথায় ঘুরঘুর করে, তার সব কিছু আমি খোলামেলা বলে দিতে চাই মানুষের। এরপরে মানুষ ঠিক করবে কোনটা রাইট আর কোনটা রং, ওইটা ঠিক করার দায়িত্ব আমার না। আমি খোলামেলা বলে দিচ্ছি, একেবারে খোলামেলা বলে দিচ্ছি, রাজনৈতিকভাবে ধর্মীয় বিভাজন সৃষ্টি করাটা এটা একটা রাজনৈতিক কুমতলব। এটার মধ্যে কোনো রাজনীতি নাই, এটার মধ্যে আছে একটা কুমতলব, আর কিছু না। এটা আপনারা কদ্দূর বুঝেন জানি না, ডিপলি বোঝার চেষ্টা করবেন। আর সেকেন্ড, ভালো কাজ করতে চাইলে আমরা একটা অ্যাপস বানাচ্ছি, আপনারা যারা যুবক এরা জানতে পারবেন। অ্যাপসের নাম দিছি পাহারাদার। চাঁদাবাজি ধরবেন কিভাবে? জগৎ তো পরিবর্তন হয়ে গেছে। এই রাস্তার পরতে পরতে চান্দা আছে, এই যে রাস্তা যাচ্ছে না, এই রাস্তার পরতে পরতে চান্দার অভিযোগ আছে আমার কাছে। এখন আমরা বুদ্ধিশুদ্ধি করে ওই দিন বসছিলাম যে আসলে এগুলা ভবিষ্যতে কিভাবে মোকাবেলা করা হবে। তো অনেক আইটি টেকনোলজির লোকদের কিনে বসা হয়েছে, বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, ঢাকার বাইরে বাংলাদেশের বিভিন্ন বিজ্ঞানীদের কিনে ঘন্টার পর ঘন্টা মিটিং, কিভাবে এটা অ্যাড্রেস করা যায় নতুন করে। সবাই মিলে সুন্দর করে আসছে যে আমরা একটা মোবাইল অ্যাপস হবে, মোবাইল অ্যাপসে শুকলাইন গ্রামের পাশ দিয়া এই জায়গায় অমুক এত তারিখে অমুকের কাছে এটা চান্দা চাইছে, যে কেউ শুকলাইন গ্রাম থেকে এখানে এই কথা লিখে দিতে পারে। যে লিখে দিবে তার পরিচয় অজানা থাকবে। এই অ্যাপসের নাম দিছি আমরা পাহারাদার। মোবাইলের ভিতরে পাহারাদার নামে সার্চ দিলে একটা অ্যাপস পাবেন। চান্দাবাজ ঠেকানোর জন্য, ডাকাত ঠেকানোর জন্য যেমন বাস্তবে পাহারাদার দেন না লাইট দিয়ে, চান্দাবাজ ঠেকানোর জন্য আমরা নতুন বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করতেছি। এটার নাম হইল পাহারাদার অ্যাপস। আরেকটা জিনিস আমরা আবিষ্কার করেছি, আপনাদেরকে দেখাবো, আমার টাকা আমার হিসাব। এটা মোবাইলে আসবে, এটার নাম হবে আমার টাকা আমার হিসাব। আপনি ঘরে বসে জানতে পারবেন শাল্লা থানার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে, এই বরাদ্দকৃত টাকা কিভাবে খরচ হয়েছে আপনার মোবাইলে দেখতে পাবেন। ধীরাই, আমি তো আসলে আসছি নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে, হিন্দু মুসলমানের পার্থক্য করা তো আমার কোনো কাজ না। ধীরাইতে
সাল্লায় মিলে যে সংসদীয় আসন হবে সারা বাংলাদেশের সবগুলোকে আমরা এখানে নিব। দিরাই সাল্লাহ আসনের মধ্যে বছরে কয় টাকা বরাদ্দ হয়, এই কয় টাকা কিভাবে খরচ হয়, এই মোবাইলে আমার টাকা আমার হিসাব নামে একটা অ্যাপস হবে। এই অ্যাপসে আপনি দেখতে পাবেন এত টাকা এমপি সাহেব পাচ্ছেন, এই এমপি সাহেবের পাওয়ার টাকাটা এইভাবে খরচ হচ্ছে। আপনাকে এটা পাওয়ার জন্য টিওনো ডিসি অফিস কারো কাছেই যাইতে হবে না, কষ্ট করে খালি মোবাইলের ভিতর ঢুকতে হবে। আচ্ছা বলেন, এই ধরনের পরিবর্তন এদেশের মানুষ চায় না? তো এই জন্যই তো আসলাম। তো হিন্দু মুসলমান কি এটা আবার? এই অ্যাপস কি, এই মোবাইল অ্যাপস কি হিন্দু আরেকটা ব্যবহার করবে আর মুসলমান আরেকটা ব্যবহার করবে নাকি? আরে কি পাগলের দল এগুলো! এগুলোর মাথার মধ্যে গ্যাস্ট্রিক ছাড়া আর তো কিছু দেখি না। সাধারণত গ্যাস্ট্রিক পেটে হয়, কিছু কিছু লোকের গ্যাস্ট্রিক মাথায়ও হয়। তো এইটা একটা মাথায় গ্যাস্ট্রিক, মানুষের মাথায় ঢুকাচ্ছে হিন্দু মুসলমান। আরে মানুষের হাতে তো মোবাইল অ্যাপস, মানুষের হাতে আইসে বলবে যে কে কার চাইতে উন্নত কিছু ডেভেলপ করতে পারে, এটা না বলবে মানুষকে। আইসা বলবে ঠিক আছে শিশিরমণি সাহেবরা পাহারাদার অ্যাপস দিছে, আমার টাকা আমার হিসাব অ্যাপ দিছে, আমরা দিলাম তোমার টাকা আমার হিসাব। দেওয়ার একটা এরকম অ্যাপস বানায় মানুষকে দেও দেখি। যদি মাথায় জোর থাকে, কোমরে জোর থাকে, মাথায় বুদ্ধি থাকে, পেটে শক্তি থাকে আর মেরুদণ্ড শক্তিশালী থাকে, একটা ভালো জিনিসের এগেনস্টে আর একটা ভালো জিনিস দাঁড় করাও দেখি। যদি পারো তাহলে আমরা এটা গ্রহণ করে নিব, নাকি ভালো জিনিস গ্রহণ করতে আপত্তি আছে? আর যদি না পারো তাহলে এই আজাইরের কথা কে? হিন্দু মুসলমান? এই আজাইরের কথার মানে কি? এই আজাইরের কথা বলে কাকে, কে বাবু আর কে সাহেব, এইটা শুই না, এইটার মধ্যে পার্থক্য করে তোমার লাভ কি হচ্ছে? যে বলছো যে সাম্প্রদায়িকতার কথা বলছে, এ কোন সম্প্রদায়ের? এটা আপনাদের পক্ষ থেকে জানতে চাওয়া উচিত। আপনি যে আমার সাম্প্রদায়িকতার কথা বলছেন, আপনি দয়া করে পরিচয় দেন, আপনি কোন সম্প্রদায়ের লোক? আপনি কি ব্রাহ্মণ? আপনি ক্ষত্রিয়? আপনি বৈশ্য? আপনি শূদ্র? আপনি মুসলমান? আপনি হিন্দু? আগে বলেন, আইডেন্টিফাই ইয়োরসেলফ। আগে নিজেরটা বলেন না, নিজের ঢোলটা আগে বাজান। আপনি কোন সম্প্রদায়ের লোক? যতক্ষণ পর্যন্ত আপনি পরিচয় না দিচ্ছেন আপনি কোন সম্প্রদায়ের লোক, ততক্ষণ পর্যন্ত আপনি আরেকজনকে সাম্প্রদায়িক বলার তো অধিকার নাই। দেন না। আইন কানুন জীবনে কিছুই হয়তো লেখাপড়া করে নাই, ব্যাককলের মতো যে যুক্তি মনে চাই এটাই দেখ। উকিলদের সামনে যুক্তিতর্ক করে পারা তো বড় কঠিন, এটা তো বড়ই কঠিন হবে। তো আমি আপনাদেরকে এই অনুরোধ জানায় চলে যাই। একই কথা কিন্তু বারবার বলছি, কারণ এটা আমার মাথার মধ্যে ঘুরছে। এই কথা শুনে সবচাইতে বেশি বিরক্ত হয়েছি আমি, সবচাইতে বেশি। জীবনে যা কোনোদিন ভাবি নাই, যা কোনোদিন চিন্তা করি নাই, যা কোনোদিন মাথায় আসে নাই, যা কোনোদিন বাস্তবে দেখি নাই, এরকম একটা মিথ্যা কথা আইসা যদি কেউ চালিয়ে দেয় তাহলে কিছুটা তো বিরক্তি মনের মধ্যে আসে। আমরাও তো হিউম্যান বিইং, আমাদেরও তো রক্ত মাংস আছে, আমাদেরও তো হাত পা আছে, আমাদের গায়ের মধ্যেও তো কিছুটা বোঝা না বোঝার ব্যাপার আছে। এটা তো আপনি বলতে পারেন না, এটা তো করতে পারেন না আপনি। আমি তো আপনাকে এটা বলবো না কোনোদিন, আমি তো আপনাকে কোনোদিন এই বাজে ভাষায় কথা বলবো না, কখনোই না, কোনোদিনই না। একটা ভোটও যদি দিরাই সাল্লাহ লোক আমাকে না দেয়, একটা ঘরে যুবকদের নেতৃত্ব গড়ে উঠে যদি বৃদ্ধরা একসময় বলে যে বাবা তোর হাতে আমি সংসারটা দিয়ে দিলাম, তখনই তো গড়ে উঠে। একটা সময় পরে জগতের নিয়ম কি, দিয়ে দিতে হয়। এর সঙ্গে যদি আপনি হা ভোট দেন তাহলে আগামীর সংবিধানের নিয়ম হবে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আরেকটা জায়গায় আমরা করেছি কষ্ট, পারলাম না শেষ পর্যন্ত রাজি করাতে। আমরা বলেছিলাম যিনি দলীয় প্রধান হবেন তিনি সরকার প্রধান হতে পারবেন না। যেমন আমি বিএনপির প্রধান বা জামাতের প্রধান অথবা আওয়ামী লীগের প্রধান, আমি নির্বাচনে জিতে গেলাম, আমার দল জিতে গেল, আমি দলের প্রধান আছি, এখন আমি প্রাইম মিনিস্টার হইতে পারবো কিনা? আমরা বলেছিলাম হ্যাঁ প্রাইম মিনিস্টার হতে পারবেন, দলীয় পদ থেকে পদত্যাগ করে প্রাইম মিটিং হয়, ফলে সরকারের মধ্যে আর দলের মধ্যে কোনো পার্থক্য থাকে না। ফলে এসে যেই প্রাইম মিনিস্টার হন তিনি খালি দলবাজি করতে থাকেন। দলবাজি কি? তার দলের লোক খোঁজেন, তার দলের লোক খোঁজেন। কেন? দলের বাইরে কি আর দেশে লোক নাই? যে বেড়াই প্রাইম মিনিস্টার হোক, তার দলের বাইরে আরো তো লক্ষ 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 লোক এই দেশে আছে। তখন প্রশ্ন এটা মানতে চায় নাই, এটাও আগামীর পার্লামেন্টে উপস্থাপন হবে। এবারকার সংসদের দুইটা কাজ হবে, একটা হবে সংবিধান সংশোধন, আরেকটা হবে নিয়মিত পার্লামেন্ট। হা ভোটের মানে হলো এই সংশোধনগুলোকে অ্যাকসেপ্ট করা হবে। তত্ত্বাবধায়ক সরকার বহু চেষ্টা করে বিলুপ্তি করে
আবার এইবার প্রস্তাব করা হয়েছে 5 বছরের আগেই 3 মাস বাকি থাকতে প্রাইম মিনিস্টার পদত্যাগ করে যাবে, মন্ত্রী পরিষদ ভেঙে যাবে, ভেঙে গিয়ে নতুন একজন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানো হবে, তার অধীনে 3 মাস অতিরিক্ত হলে আরও 1 মাস, 4 মাস সময়ের ভিতরে নির্বাচন হবে। নির্বাচনের পরে তিনি নতুন প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা হস্তান্তর করে আস্তে করে বিদায় নেবেন। আরেকটা জিনিস ফেরত আসবে, বাংলাদেশের সংসদ 2 কক্ষ হয়ে যাবে। এখন তো আছে 1 কক্ষ, এগুলো অনেক কঠিন আলোচনা, এরা কত বুঝবে তা আমি জানি না। 2 কক্ষের পার্লামেন্ট হবে। এখন তো সংসদ একটা, হা ভোট হইলে 2টা সংসদ হবে। একটা সংসদের নাম হবে উচ্চ কক্ষ, একটা সংসদের নাম হবে নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ মানে হলো তারা কোন দল ভোটে কত % মানুষের ভোট পাচ্ছে, এই পরিমাণ সিট তিনি উচ্চ কক্ষে পাবেন। যেমন ধরেন আমরা 20% যদি পাই, তাহলে 100 জনে আমরা পাবো 20 জন। এই 20 জন 100 জনের ভিতরে আমরা ঠিক করতে পারবো। কেউ যদি পায় 15%, তাহলে 100 জনের ভিতরে 15%, 15 জন। এইভাবে উচ্চকক্ষ গঠিত হবে। আপনারা যদি হা ভোট দেন, তাহলে উচ্চকক্ষ গঠন করার ক্ষেত্রে আনুপাতিক ব্যবস্থা চালু হবে। আর যদি না ভোট দেন, তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে। তো এই জন্য আগামীর নির্বাচনে 2টা ভোট দেবেন আপনি, একটা হলো প্রতীকে, আরেকটা হলো হা অথবা নাতে। এই হা নার মধ্যে হাতে ভোট দেওয়ার কথাই আমরা বলছি। এই জন্য বলছি যে তাতে রাষ্ট্রের যে মেকানিজমটা, এটা পরিবর্তন করা যাচ্ছে। 10 বছরের বেশি যদি কেউ প্রাইম মিনিস্টার হইতে না পারে, তাহলে যত খারাপ লোকে ভালো থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। পূর্ণিমা এত সুন্দর কেন? পূর্ণিমা দেখতে এত টকবগে মনে হয় কেন? পূর্ণিমাকে আমরা অনুভব করি কেন? কারণ পূর্ণিমার পরে আস্তে 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 অমাবস্যার আগমন ঘটে। তাই যদি অমাবস্যা না থাকতো, তাহলে পূর্ণিমাকে এত সুন্দর মনে হতো না। আমরা সূর্যোদয়কে আর সূর্যাস্তকে এরকম করে নেই কেন? সূর্যোদয় একটা আলোর সন্ধান দেয়, আর 6 মাস রাত। আপনারা কে ওই সমস্ত দেশে গিয়েছেন কিনা জানি না, আমার যাওয়ার সুযোগ হয়েছে। এই যে রোদ আছে, আছেই 6 মাস ধরে রোদ। 6 মাস পরে যখন অন্ধকার আসে, তখন 6 মাস থাকে। এই 6 মাস অন্ধকারের সময় মানুষ আলোর জন্য যে কি অপেক্ষা করে, এটা না দেখলে বোঝা যায় না। পৃথিবীর এমন দেশ আছে যেখানে তুষারপাত হয়, তুষার ঝড়। আপনারা কেউ টেলিভিশনে কি ইউটিউবে দেখবেন খুঁজে, তুষার। আপনি একটা গাড়ির মালিক, গাড়িটা কিনছেন, হঠাৎ করে রাতে তুষারে দেখবেন ওই গাড়ি একেবারে পুরো সাদা হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখবেন কিছুই আর চলে না, সব সাদা। মানুষ অধীর আগ্রহে বসে থাকে কোন সময় গ্রীষ্মকাল আসবে না, হিটার জ্বালাইতে হবে না। পৃথিবীর উন্নত দেশগুলো এরকম, আমেরিকা এরকম হয়, ইংল্যান্ডে এরকম হয়, সুইডেনে এরকম হয়, সুইজারল্যান্ডে এরকম হয়। ঠান্ডা ঠান্ডা আর ঠান্ডা, প্রতিটা ঘরেই একটা হিটার থাকে। আমাদের এখানেও এরকম বৈচিত্র্য আছে, বৈচিত্র্যময় মানুষ। আমি শুধুমাত্র এই বিগত 1.5 বছরে যে সমস্ত গ্রাম ঘুরেছি, বলছে আমাদের গ্রামে ফান্ড আছে। বিগত 38 বছর থেকে এই ফান্ড সকলে মিলে এটা তারা মেনটেন করে। 38 বছরের মধ্যে আজ পর্যন্ত এই 65 লক্ষ 1 কোটি টাকা পর্যন্ত ফান্ড, এই 38 বছরে একদিনও কোনো ব্যক্তির বিরুদ্ধে 1 টাকা তছরুফ করার অভিযোগ গ্রামের ফান্ডে কেউ কারো বিরুদ্ধে তুলে নেয়। 38 বছর 65 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ফান্ড ছিল,
এটা 5 জন মিলে এই টাকাটা বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে খরচ করে। দেখেন তো একটা কি বিউটিফুল।